বলতেই মূলত বোঝায় সমগোত্রীয় শ্রেণী রসায়ন। তো বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী যখন আমরা জানবো, আমরা কিভাবে জানবো, দেখো কিভাবে আমরা জানার চেষ্টা করব। ধরো প্রথমে আমরা আমাদের অ্যালকেন, তারপর হচ্ছে আমাদের অ্যালকিন, তারপর হচ্ছে আমাদের অ্যালকাইন। আমরা সমগোত্রীয় শ্রেণীগুলো যখন জানবো তখন আমরা হচ্ছে তুলনা করে করে জানার চেষ্টা করব। অ্যালকিন, অ্যালকেন এবং হচ্ছে অ্যালকাইন, এই তিনটা আমরা প্রথমে তুলনা করে জানবো। দেখো যখন আমরা কোনো সমগোত্রীয় শ্রেণী পড়ব তখন আমরা কিভাবে পড়ার চেষ্টা করব। দেখো এটা হচ্ছে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর নাম, এবং অনেক সমগোত্রীয় শ্রেণীর অন্য নাম থাকে। যেমন অ্যালকেনের অন্য নাম হচ্ছে প্যারাফিন, অ্যালকিনের অন্য নাম হচ্ছে অলিফিন, এরকম। হ্যাঁ, অ্যালকাইনের অন্য নাম হচ্ছে অ্যাসিটিলিন, এরকম অন্য নাম থাকে। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ সংকেত থাকে, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ সংকেত থাকে। এরপর দেখো প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীতে কার্বনের বন্ধন প্রকৃতি কেমন হয়, হ্যাঁ এটা আমার জানা লাগবে। যেমন অ্যালকেনে থাকে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনে থাকে দ্বিবন্ধন, অ্যালকাইনে থাকে ত্রিবন্ধন, ঠিক আছে। এরপর প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা কার্যকরী মূলক থাকে। যেমন একক বন্ধনকেই বলা হয় অ্যালকেনের কার্যকরী মূলক, অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে দ্বিবন্ধন, অ্যালকাইনের কার্যকরী মূলক হচ্ছে ত্রিবন্ধন। তো বন্ধন প্রকৃতি এবং কার্যকরী মূলক জানলে এখানে কার্বনের কি সংকরণ থাকে এটা জানা যায়। তো যখন কি সংকরণ থাকে এটা জানা যায় তখন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ, অণুর আকৃতি, হ্যাঁ অণুর আকৃতি, কিছু কিছু ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, এইসব ব্যাপারও জানা যায়। হ্যাঁ, এইসব ব্যাপারও জানা যায়। তো প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীতেই তুমি এই ব্যাপারগুলো জানার চেষ্টা করবা। পাশাপাশি একটা সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে আমাদের ভৌত ধর্ম কেমন হয়, হ্যাঁ ভৌত ধর্ম কেমন হয়, একটা সমগোত্রীয় শ্রেণী কি কি সমানতা দেয়, একটা সমগোত্রীয় শ্রেণী কি কি সমানতা দেয়, অ্যালকেন কি সমানতা দেয়, অ্যালকিন কি সমানতা দেয়, অ্যালকাইন কি সমানতা দেয়, ঠিক আছে। এরপর একটা সমগোত্রীয় শ্রেণী কি কি বিক্রিয়া করে, হ্যাঁ কি কি বিক্রিয়া করে, একটা সমগোত্রীয় শ্রেণী কি কি বিক্রিয়া করে। এরপর হচ্ছে যে কোনো সমগোত্রীয় শ্রেণী কিভাবে প্রস্তুতি করা যায়, হ্যাঁ কিভাবে প্রস্তুত করা যায়, এবং হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণীকে কিভাবে শনাক্ত করা যায়, এবং ফাইনালি ওই সমগোত্রীয় শ্রেণীর ব্যবহার, আমি একটু দেখি যে নিচ পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ আমি একটু দেখতেছি নিচ পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা। তাহলে দেখো প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী আমাদের এভাবে পড়া লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে টেমপ্লেট। তুমি যখন একটা সমগোত্রীয় শ্রেণী পড়বা তখন এভাবে পড়বা। তো আমি যে এখানে পড়াবো তো সব বিষয় তো আর বলার সময় নাই, যে ব্যাপারগুলো বুঝার আমি ওই ব্যাপারগুলো একটু বলার চেষ্টা করব। তো তোমরা যদি এভাবে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী পড়তে পারো, হ্যাঁ তাহলে তোমাদের আর কোনো কিছু বাকি থাকবে না। দেখো এখানে বেশ কিছু ব্যাপার হচ্ছে মুখস্থ, যেমন ব্যবহারগুলো কিন্তু কৃষিতে অনেক আসে। ওকে, আচ্ছা। তো আমি এখানে অ্যালকিন এবং অ্যালকাইন যে আছে এদের, হ্যাঁ অল্প কিছু এদের সম্পর্কে কথা বলি। বিশেষ করে আমি প্রস্তুতি এবং শনাক্তকরণ নিয়ে কথা বলবো। ওকে, যেমন অ্যালকেনের বেশ কয়েকটা প্রস্তুতির মধ্যে দুইটা প্রস্তুতি থেকে আমাদের পরীক্ষায় বেশি আসতে পারে। হ্যাঁ, আমি অ্যালকেন নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কি দেখো CH3COONA, এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। তো ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম লবণের সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটাকে একসাথে বলা হয় সোডালাইম। এটাও পরীক্ষায় আসতে পারে, সোডালাইম কি। তো সোডালাইমের সাথে ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের যদি বিক্রিয়া করো তাহলে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, এই সবটুকু তোমার চলে যাবে। এইখানের যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন নিয়ে CH3 সাথে হাইড্রোজেন দিলে কি হবে, মিথেন, মানে অ্যালকেন তৈরি হবে। আর কি তৈরি হবে, এই দেখো এখানে দুইটা সোডিয়াম, মানে সোডিয়াম কার্বনেট তৈরি হবে, দুইটা সোডিয়াম
আর হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন নিয়ে কার্বনেট, তাহলে দেখো মিথেন তৈরি হয়ে গেল। তো এই বিক্রিয়াটাকে কি বলা হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কেন বলা হয়? এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে। এই বিক্রিয়ায় যে ব্যাপারটা ঘটে দেখো, এখানে আমাদের কার্বন ছিল 2টা, যে অ্যালকেনটা তৈরি হয়েছে সেখানে কার্বন হচ্ছে 1টা, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? অ্যালকেন। উৎপন্ন অ্যালকেনে কার্বনের সংখ্যা কি থাকে? 1টা কম থাকে। এই জন্য এটাকে কি বলা হয়? অবরোহী পদ্ধতি। এই জন্য এটাকে কি বলা হয়? অবরোহী পদ্ধতি। এই জন্য এটাকে কি বলা হয়? অবরোহী পদ্ধতি। আরেক এখান থেকে পরীক্ষায় কি আসবে? সুডালাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণটাকে বলা হয় সুডালাইম। দেখো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা মজার ব্যাপার দেখো, এই যে দেখো এখানে CH3 যে আছে, এই CH3 জায়গায় আমরা এই ফিনাইল মূলকটা যদি দেই তাহলে কি ঘটনা ঘটবে? এখানে যদি আমরা ফিনাইল মূলকটা দেই তাহলে দেখো এটা হয়েছে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা হয়েছে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। তো বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যখন সোডা লাইমের বিক্রিয়া হবে, এই সবটুকু চলে যাবে। আর এই হাইড্রোজেনটা যখন এই ফিনাইল মূলকের সাথে আসবে, হাইড্রোজেন যদি ফিনাইল মূলকের সাথে আসে তখন আমাদের কি তৈরি হবে? বেনজিন প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট। বেনজিন প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট। বেনজিন প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট। দেখো তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে অ্যালকেনও তৈরি করা যায়, বেনজিনও তৈরি করা যায়। ঠিক আছে? ওকে, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অবরোহী পদ্ধতি। আরেকটা বিক্রিয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। তোমরা সবাই জানো যে বিজ্ঞানীর নাম দিয়ে যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তেমনই একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া কি? তুমি নিবা অ্যালকাইল হ্যালাইড। দেখো এই যে দেখো তুমি নিলা, এই দেখো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। তো অ্যালকাইল হ্যালাইড নিতে হয় আমাদের 2টা। ধরো আমরা এখানে আরেকটা নিলাম, ধরো এটা নিলাম। তো অ্যালকাইল হ্যালাইড নিলাম এবং নিতে হবে শুষ্ক ইথারে দ্রবীভূত। এই অ্যালকাইল হ্যালাইডগুলো কোথায় থাকবে? শুষ্ক ইথারে দ্রবীভূত থাকবে। সাথে নিতে হবে ধাতব সোডিয়াম। তো এই বিক্রিয়ায় কি হয়? 2টা সোডিয়াম 2টা ক্লোরিন নিয়ে 2টা সোডিয়াম ক্লোরাইড হবে। তাহলে এখানে থাকলো ইথাইল, এখানে থাকলো মিথাইল। তো ইথাইল আর মিথাইলরে যদি তুমি একসাথে করে দাও, দেখবা এটা একটা অ্যালকেন হয়ে গেছে বা প্রোপেন হয়ে গেছে। এই বিক্রিয়াটাকে আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় উডস বিক্রিয়া। তাহলে কি? শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়াম সহ রিফ্লাক্স করলে বা উত্তপ্ত করলে আমাদের কি উৎপন্ন হচ্ছে? উৎপন্ন হচ্ছে অ্যালকেন। এখানে দেখো অ্যালকাইল হ্যালাইডে কার্বন ছিল 1টা, এখানে কার্বন ছিল 2টা। তোমাদের যে অ্যালকেনটা তৈরি হয়েছে এখানে কার্বন হচ্ছে 3টা, অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা বেড়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় আরোহী পদ্ধতি বা স্টেপ আপ প্রসেস। এটাকে কি বলা হয়? আরোহী পদ্ধতি বা স্টেপ আপ প্রসেস। বারবার বলতেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের উডস বিক্রিয়া। এখন একটা মজার ব্যাপার দেখো, ধরো তুমি এখানে নিছো একটা অ্যালকাইল হ্যালাইড, সাথে আরেকটা নিছো অ্যারাইল হ্যালাইড। হ্যাঁ, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়াম নিছো। তখন কি উৎপন্ন হবে আমাদের? কি হবে? যথারীতি 2টা ক্লোরিন 2টা সোডিয়াম নিয়ে 2টা সোডিয়াম ক্লোরাইড প্লাস এখানে যে আমাদের ফিনাইল মূলকটা ছিল, হ্যাঁ এই ক্লোরিন তো চলেই গেছে। এখানে আমাদের এই CH3টা যদি বসে তাহলে কি উৎপন্ন হবে? দেখো তাহলে উৎপন্ন হবে মিথাইল বেনজিন বা টোলুইন। এই বিক্রিয়াটাকে বলা হয় উডস ফিটিক বিক্রিয়া। দেখো তাহলে আমরা কয়টা বিক্রিয়া পড়ে ফেললাম? মোট 4টা। 2টা পড়ছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, একটা পড়ছি উডস বিক্রিয়া, আর একটা পড়ছি উডস ফিটিক বিক্রিয়া। তাহলে পরীক্ষায় যদি আসে উডস ফিটিক বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আশা করি আর ভুল হবে না। উডস ফিটিক বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আশা করি আর ভুল হবে না। উডস ফিটিক বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? টোলুইন। ওকে, আচ্ছা। এখন আমরা আরও 2টা বিক্রিয়া দেখব। এই বিক্রিয়াটার নাম হচ্ছে
ক্লিমেনসন বিজারণ। তোমরা জানো পরীক্ষার জন্য নামের বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট। এরকম আরেকটা বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিজারণ, এরকম আরেকটা বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিজারণ, এরকম আরেকটা বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিজারণ। দেখো ক্লিমেনসন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, তোমাকে নিতে হবে একটা কিটুন, যেমন ধরো CH3 CO CH3, এটা হচ্ছে আমাদের প্রোপানন। প্রোপাননের সাথে কি নিবা, প্রোপাননের সাথে নিবা তুমি, ধরো তুমি নিছো জিঙ্ক ক্লোরাইড, ধরো জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা নিছো, জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা নিছো, ধরো দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আমাদের। তুমি যখন জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিবা, জিঙ্ক ক্লোরাইড আর এখানে জাইমন হাইড্রোজেন তৈরি হবে। কি তৈরি হবে? জাইমন হাইড্রোজেন তৈরি হবে। জানো কোনো কিছুর সাথে হাইড্রোজেন যোগ করা হচ্ছে আমাদের বিজারণ, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যোগ করা হচ্ছে আমাদের বিজারণ। এখানে যেই ঘটনাটা ঘটে, এই দুইটা হাইড্রোজেন অক্সিজেন নিয়ে হয়ে যায় পানি, এই দুইটা হাইড্রোজেন নিয়ে অক্সিজেন হয়ে যায় পানি। তাহলে এই অক্সিজেন চলে গেছে, এই অক্সিজেন চলে গেছে, এখানে আমাদের নিতে হবে 4টা। এই অক্সিজেন চলে গেছে, দুইটা হাইড্রোজেন সহ পানি, আর এখানে দুইটা হাইড্রোজেন রয়েছে। এই দুইটা হাইড্রোজেন যদি এখানে যুক্ত হয় CH3, তাহলে CH2, তারপরে CH3, দেখো এটা একটা অ্যালকেন তৈরি হয়ে গেছে। তাহলে ক্লিমেনসন বিজারণটা কি? ক্লিমেনসন বিজারণ হচ্ছে আমাদের কি নিতে হবে, এই যে কিটোন নিতে হবে, চাইলে অ্যালডিহাইডও নিতে পারো। তোমরা জানো অ্যালডিহাইড এবং কিটোনকে একসাথে বলা হয় কার্বনিল যৌগ। তাহলে কার্বনিল যৌগ নিতে হবে, সাথে আমাদের বিজারণ করার জন্য কি নিতে হবে, জিঙ্ক প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে তৈরি হবে জাইমন হাইড্রোজেন। এই জাইমন হাইড্রোজেনের ফলে কি হবে, আমাদের CO মূলকটা CH2 মূলকে, কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হবে, কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হবে, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হবে, মানে বিজারণ হবে। ক্লিমেনসন আবিষ্কার করছে, এই জন্য বলা হয় ক্লিমেনসন বিজারণ। তাহলে আমাদের কি উৎপন্ন হচ্ছে, অ্যালকেন উৎপন্ন হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, ধরো এই CH3 জায়গায় তুমি যদি ফিনাইল মূলক বসাইতা, তুমি যদি কি মূলক বসাইতা, ফিনাইল মূলক বসাইতা, ফিনাইল মূলক বসাইতা, তাহলে তোমার কি উৎপন্ন হইতো বলো তো? তাহলে তোমার কি উৎপন্ন হইতো, এখানে তুমি এই যে ফিনাইলটা পাইতা। হ্যাঁ, তাহলে ক্লিমেনসন বিজারণ অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রেও হইতে পারে, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রেও হইতে পারে, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রেও হইতে পারে। ইভেন ধরো তুমি যদি এখানে যদি তোমার এইখানে যদি তোমার হাইড্রোজেন থাকতো, এখানে যদি তোমার হাইড্রোজেন থাকতো, তাহলে এখানে হাইড্রোজেন সহ কি উৎপন্ন হইতো, বেনজিন উৎপন্ন হইতো। এখানে কি উৎপন্ন হইতো, বেনজিন উৎপন্ন হইতো। অর্থাৎ ক্লিমেনসন বিজারণের সাহায্যে তুমি বেনজিনও তৈরি করতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালকেন থেকে এই কয়েকটা বিক্রিয়া জানলেই আমাদের চলবে। ঠিক আছে, অ্যালকেন থেকে এই কয়েকটা বিক্রিয়া জানলেই চলবে। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এখন দেখো অ্যালকেনের শনাক্তকরণ তেমন লাগে না। এখন দেখো আমাদের অ্যালকিনের নাম, অন্য নাম, সাধারণ সংকেত, বন্ধন প্রকৃতি, কার্যকরীমূলক, সংকরণ, এগুলো সবই জানবা। অ্যালকিনের সমানতাটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, অ্যালকিনের সমানতা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অ্যালকিন কি সমানতা দেয়, সিস ট্রান্স সমানতা দেয়, এটা আমরা পড়াইছি। অ্যালকিন আর কি সমানতা দেয়, অবস্থান সমানতা দেয়, আর সবাই চেইন সমানতা দেয়, সবাই চেইন সমানতা দেয়। তাহলে অ্যালকিনের সমানতা সম্পর্কে বলছি। অ্যালকিন কি বিক্রিয়া দেয়, অ্যালকিন কি বিক্রিয়া দেয়, অ্যালকিন কি বিক্রিয়া দেয় বলো? অ্যালকিন দেয় ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন, এই মাথা গেছে, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। অ্যালকিন কি বিক্রিয়া দেয়, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালকিনের সংযোজনে কি কি উৎপন্ন হবে দেখো, আমরা বোঝার চেষ্টা করি। অ্যালকিনের সংযোজন বিক্রিয়াগুলো যদি আমরা দেখি, দেখো অ্যালকিনের সংযোজন বিক্রিয়াগুলো যদি আমরা দেখি, ধরো ধরো আমাদের সবার প্রিয় যদি ইথিনটা নেই, না ইথিন না নেই, আমরা এটা নেই। অ্যালকিনের সাথে কি কি সংযোজন হয়, অ্যালকিনের সাথে কি কি সংযোজন হয়? অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন হইতে পারে, অ্যালকিনের সাথে HX মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সংযোজন হইতে পারে, এরপর হচ্ছে অ্যালকিনের সাথে পানি সংযোজন হইতে পারে, তারপর হচ্ছে অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের সংযোজন হয়, তারপর অ্যালকিনের সাথে ওজন সংযোজন হয়, অ্যালকিনের সাথে ওজন সংযোজন হয়, অ্যালকিনের সাথে ব্রোমিন যদি তুমি দাও, ব্রোমিন সংযোজন হইতে পারে, আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি যদি দাও, ক্ষারীয়
পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি যদি দাও, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি যদি দাও, তো এখানে অ্যালকিনের যে এত এত বিক্রিয়া হয়, কোন বিক্রিয়াটা তোমাদের অসুবিধা লাগে এটা আমি একটু বলে দেই। এই তোমরা বলো, এই অন্য আলাপ কেন, এই পোলাপান অন্য আলাপ কেন, পড়া রিলেটেড কমেন্ট কর। বদমাস পোলাপান কোথাকার, তোরা যে পারস না, তোদের কমেন্ট দেখি বোঝা যায়। পোলাপান 136 জন পোলাপান, এর মধ্যে তোরা যে 50 জন যোগাযোগ কিছু বুঝাস না, এটা আমি জানি। বদমাস পোলাপান কোথাকার, আকাইম্মা আকাইম্মা কমেন্ট করতে আসস। তোরা যে যোগাযোগ পারাস না আমি জানি, দুনিয়া সব টিচার পড়াইলেও তোরা বুঝবি না। বদমাস কোথাকার, তাই একটা ভালো কমেন্ট কর। একটাও পড়ার কমেন্ট নেই, একটাও। বদমাস পোলাপান কোথাকার, হ্যাঁ পোলাপান এগুলা। তাহলে দেখো, আমাদের এই সব বিক্রিয়া তো লেখা সম্ভব না। তো অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেন সংযোজন হবে তখন কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। অ্যালকিনের সাথে যখন H6 মানে অ্যাসিডগুলো সংযোজন হবে তখন কি তৈরি হবে? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। অ্যালকিনের সাথে যখন পানি সংযোজন হবে তখন কি তৈরি হবে? অ্যালকিনের সাথে যখন পানি সংযোজন হবে তখন অ্যালকোহল তৈরি হবে। সালফারিক অ্যাসিড যখন সংযোজন হবে তখন কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। তো অ্যালকিনের ওজনীকরণটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, ওজনীকরণটা আমি একটু পড়াই। ধরো এটার সাথে যদি আমরা ওজন সংযোজন করি তাহলে কি উৎপন্ন হবে? আমাদেরকে প্রথম কথা জানতে হবে অ্যালকিনের ওজনীকরণে কি উৎপন্ন হয়। আমাদের প্রথম কথা জানতে হবে যে অ্যালকিনের, আমরা যদি অ্যালকিনকে ওজনীকরণ করি, অ্যালকিনের সাথে যদি আমরা ওজন সংযোজন করি তাহলে আমাদের তৈরি হবে কার্বনিল যৌগ। তাহলে আমাদের তৈরি হবে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ মানে কি? অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন, অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন। তো তোমরা মনে রাখবা, দ্বিবন্ধনের দুই পাশ থেকে দুইটা কার্বনিল যৌগ তৈরি হবে। তাহলে এটা থেকে একটা কার্বনিল যৌগ, এটা থেকে একটা কার্বনিল যৌগ। তাহলে কি তৈরি হবে? এটা থেকে তৈরি হবে আমাদের CH3CHO, এটা একটা কার্বনিল যৌগ। আর এই পাশ থেকেও তৈরি হবে সেম CH3CHO। টোটাল বিক্রিয়া তোমার জানার দরকার নাই, শুধু দ্বিবন্ধনের দুই পাশ থেকে দুইটা কার্বনিল যৌগ হবে। আবার উল্টা করে যদি দুইটা কার্বনিল যৌগ দেওয়া থাকে, তুমি এখান থেকেও বলতে পারবা যে দুইটা কার্বনিল যৌগ যদি দেওয়া থাকে, ধরো আমি যে এই পাশে একটু দেখাইলাম, দুইটা কার্বনিল যৌগ যদি আমি দেই, দুইটা কার্বনিল যৌগ ধরো আমরা দিলাম, ধরো একটা দিলাম CH3CO, তারপর হচ্ছে CH3, এটা একটা দিলাম, আরেকটা দিলাম CH3CHO। দেখো এই যে আমরা দুইটা কার্বনিল যৌগ দিছি, আমরা কি জানি? একটা অ্যালকিনকে ওজনীকরণ করলে দুইটা কার্বনিল যৌগ পাওয়া যায়। তো এই দুইটা কার্বনিল যৌগ কোন অ্যালকিনের ওজনীকরণে উৎপন্ন হয়েছে তুমি খুব সহজেই পারবা। দেখো, জাস্ট তোমাকে একটু টেকনিক্যালি লিখতে হবে, CH3 C ডাবল বন্ড ও CH3। আচ্ছা, আমাদের একটু বেশি জায়গা লাগবে, সরি। এটাকে আমরা এমনভাবে লিখবো, দেখো CH3 C ডাবল বন্ড ও CH3, এক নাম্বারটাকে আমি এইভাবে লিখছি, আর দুই নাম্বারটাকে এইভাবে লিখলাম CO, এই যে H, তারপর হচ্ছে CH3। দেখো উপরে যে দুইটা কার্বনিল যৌগ দেওয়া ছিল, জাস্ট আমি একটু গুছায় লিখছি। এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা সরায়া শুধু দ্বিবন্ধন দিয়ে দাও। এই যে একটা অ্যালকিন তৈরি হয়েছে, এই অ্যালকিনকে তুমি যদি ওজনীকরণ করো, তাহলে কি হবে? তাহলে তোমার এই দুইটা কার্বনিল যৌগ তৈরি হবে। তাহলে প্রথম কথা, অ্যালকিনকে ওজনীকরণ করলে তৈরি হয় কার্বনিল যৌগ। সাথে সাথে আমি একটু বলে দেই অ্যালকাইনকে যদি ওজনীকরণ করো, হ্যাঁ একটু ছোট করে লিখতেছি, জায়গা কম। অ্যালকাইনকে যদি ওজনীকরণ করো তাহলে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। আমি এই যে সংক্ষেপে লিখলাম RCOOH, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকাইনকে ওজনীকরণ করলে কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। আর বেনজিনকে যদি ওজনীকরণ করো, কোথায় লিখবো রে? এখানে লিখি, বেনজিনকে যদি ওজনীকরণ করো
বেঞ্জিনকে যদি ওজনীকরণ করো তাহলে তৈরি হবে গ্লাইঅক্সাল। হ্যাঁ, কোনটার ওজনীকরণে কি উৎপন্ন হয়? তিনটা। হ্যাঁ, অ্যালকিনের ওজনীকরণে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকিনের ওজনীকরণে তৈরি হয় কার্বনিল যৌগ, অ্যালকাইনের ওজনীকরণে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড, বেঞ্জিনের ওজনীকরণে তৈরি হয় গ্লাইঅক্সাল, বেঞ্জিনের ওজনীকরণে তৈরি হয় গ্লাইঅক্সাল। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যালকিন থেকে কোন বিক্রিয়াটা ভালো করে পড়তে হবে? ওজনীকরণ বিক্রিয়াটা ভালো করে পড়তে হবে, ওজনীকরণ বিক্রিয়াটা পড়তে হবে। ওকে, আচ্ছা, এই যে দেখো ব্রুমিন, ব্রুমিনের কালার হচ্ছে লাল। অ্যালকিনের সাথে যদি ব্রুমিন নেওয়া হয়, ব্রুমিনের লাল কালারটা দূরীভূত হয়। এটাকে বলা হয় ব্রুমিন দ্রবণ পরীক্ষা। এটা দিয়ে কি করা যায়? অ্যালকিন শনাক্তকরণ করা যায়। এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে বলা হয় বেয়ার বিকারক, এটাকে বলা হয় বেয়ার বিকারক। এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা যদি অ্যালকিনের বিক্রিয়া করি তাহলে গোলাপি কালারটা দূরীভূত হয়। এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। এটা দিয়েও অ্যালকিন শনাক্ত করা যায়। তাহলে অ্যালকিন শনাক্তকরণের দুইটা পরীক্ষা, ব্রুমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা, ব্রুমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা, ব্রুমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা। ঠিক আছে, এখন অ্যালকিন থেকে তাহলে কি কি পড়বো আমরা? অ্যালকিন থেকে আমরা তাহলে কি কি পড়লাম? ওজনীকরণ বিক্রিয়া পড়লাম, ব্রুমিন দ্রবণ পরীক্ষা সম্পর্কে জানলাম, বেয়ার পরীক্ষা সম্পর্কে জানলাম। একটু বলে রাখি, অ্যালকিনও আমাদের অসম্পৃক্ত যৌগ, বেঞ্জিনও আমাদের অসম্পৃক্ত যৌগ। কিন্তু বেঞ্জিন কি করবে না? ব্রুমিন দ্রবণ পরীক্ষা দিবে না, বেয়ার পরীক্ষা দিবে না, ব্রুমিন দ্রবণ পরীক্ষা দিবে না, বেয়ার পরীক্ষা দিবে না। ওকে, অ্যালকিন থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস জানা লাগবে। দেখো, ধরো এই যে আমাদের অ্যালকিনটা, যেটা আমরা লিখছিলাম অলরেডি, হ্যাঁ, এর আগে যে অ্যালকিনটা আমরা লিখছিলাম ওইটাকে আমরা বলি প্রতিসম অ্যালকিন। এই অ্যালকিনটাকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন। কারণ কি? দ্বিবন্ধনযুক্ত কার্বনে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে আমাদের ভিন্ন। তো অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন আমাদের একটা অপ্রতিসম বিকারক যুক্ত হয়, অপ্রতিসম বিকারক যুক্ত হয়, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন আমাদের দুইটা যৌগ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। কি কি? একটা হচ্ছে CH3 CH2, হাইড্রোজেনটা এখানে দিলাম, তাহলে হচ্ছে আমাদের CH2, তারপরে হচ্ছে Cl, এটা উৎপন্ন হওয়ার চান্স থাকে। আর কি উৎপন্ন হওয়ার চান্স থাকে? আর হচ্ছে আমাদের CH3 CH, এখানে দিলাম Cl, এই পাশে দিলাম CH3, তাহলে দুইটা যৌগ উৎপন্ন হওয়ার চান্স থাকে। এই যৌগটা উৎপন্ন হবে 10% আর এই যৌগটা উৎপন্ন হবে 90%। এটাকে কি বলা হয়? মার্কোনিকভের নিয়ম বলা হয়। এটাকে কি বলা হয়? মার্কোনিকভের নিয়ম। এটাকে কি বলা হয়? মার্কোনিকভের নিয়ম। এটাকে বলা হয় মার্কোনিকভের নিয়ম। ওকে, এটাকে বলা হয় মার্কোনিকভের নিয়ম, মার্কোনিকভের নিয়ম। তাহলে সরাসরি এরকম একটা বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিয়ে পরীক্ষায় বলবে কোনটা প্রধান উৎপাদ হবে, কোনটা প্রধান উৎপাদ হবে। ওকে, কোনটা প্রধান উৎপাদ হবে এরকম বলবে, তাহলে মার্কোনিকভের নিয়ম। তবে তবে যদি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় হাইড্রোজেন ব্রোমাইড দেওয়া হয় আর জৈব পারক্সাইড দেওয়া হয়, কি দেওয়া হয়? হাইড্রোজেন কি HCl এর জায়গায় HBr দেওয়া হয় এবং জৈব পারক্সাইড দেওয়া হয়, তাহলে তাহলে কি হবে? তাহলে উল্টা হবে, তাহলে উল্টা হবে, তাহলে উল্টা হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের উল্টা হবে। উপরেরটাই হবে 99%, নিচেরটা হবে 1%। এটাকে বলা হয় বিপরীত মার্কোনিকভ নিয়ম, বিপরীত মার্কোনিকভ নিয়ম। তাহলে বিপরীত মার্কোনিকভ নিয়ম কার ক্ষেত্রে হবে? হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে হবে। কার উপস্থিতিতে হবে? জৈব পারক্সাইডের উপস্থিতিতে হবে, জৈব পারক্সাইডের উপস্থিতিতে হবে। আবিষ্কারকের নাম অনুসারে এটাকে বলা হয় খারাসের নিয়ম, আবিষ্কারকের নাম অনুসারে এটাকে বলা হয় খারাসের নিয়ম। ওকে, এই হচ্ছে আমাদের অ্যালকিন। এখন অ্যালকাইনের কি কি বিক্রিয়া জানবা? আমি আগেই বলছি, নাম, অন্য নাম, সাধারণ সংকেত, বন্ধন প্রকৃতি, এগুলা তো জানবাই। তো অন্য কি কি জানবা? অন্য কি কি জানবা? দেখো, অ্যালকাইনের প্রস্তুতি জানা লাগবে না। অ্যালকাইনের বিক্রিয়া কি? অ্যালকাইনের বিক্রিয়া অ্যালকিনের মতো, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তবে কি কি বিক্রিয়া, কি কি বিক্রিয়া ভালো করে জানবা, কি কি বিক্রিয়া ভালো করে জানবা অ্যালকাইনের সাথে। দাঁড়াও বলতেছি, জাস্ট 2 মিনিট, হ্যাঁ, একটু 2 মিনিট। অ্যালকাইনের কি কি বিক্রিয়া জানবা আমরা বলতেছি। হ্যাঁ, এতে অনেকেই বলতেছো তেলা মাথায় তেল দেওয়া। ঠিক আছে, তেলা মাথায় তেল দেওয়া, মার্কোনিকভের নিয়ম হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। ঠিক আছে, আচ্ছা,
এখন যারা তোমরা আছো এই যে 135 জন, জৈব যৌগ এমনিতেই সারা দেশের 4 থেকে 5% পোলাপান বুঝে, বেশি পোলাপানকে পড়ানোর দরকার নাই। তো তোমরা যারা আছো তোমরা আমাকে একটু বলো ভাই, এই যে আমি তোমাদেরকে আজকে টেমপ্লেটটা দিছি, এইভাবে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী তুমি যদি পড়ো নিঃসন্দেহে তোমার টাইম লাগবে, কিন্তু তুমি যদি একবার টাইম নিয়ে গুছাইতে পারো তাহলে হচ্ছে কিন্তু তোমার জৈব যৌগের ভয় একদম চিরদিনের জন্য কেটে যাবে, ঠিক আছে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে জৈব যৌগ কোনো বইয়ে ওইভাবে থাকে না, ওইভাবে গোছানো থাকে না, এক এক বই এক একভাবে লেখার ট্রাই করে। তো আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টেরই জৈব যৌগের নিজের ব্যক্তিগত একটা নোট বানানো দরকার, কারণ হচ্ছে তুমি কোথা থেকেও পড়া তুমি ওরকম শান্তি পাবা না। সো হচ্ছে তোমরা নিজেদের মতো করে একটা করে নোট বানায় নিবা। এই যে আমি যেভাবে বলছি প্রত্যেকটা সমগোত্র শ্রেণী এইভাবে লিখবা, প্রত্যেকটা সমগোত্র শ্রেণীর নাম কি, হ্যাঁ, তারপরে অন্য নাম কি, যেমন এই যে অ্যালকিনের অন্য নাম হচ্ছে অলিফিন, সাধারণ সংকেত কি, যেমন অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, বন্ধন প্রকৃতি কি, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, কার্যকরীমূলক কি, কার্বন কার্বন দ্বিবন্ধন, সংকরণ কি sp2, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত 0.134 ন্যানোমিটার, তারপরে আকৃতি কি, আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতির, বন্ধন কোণ কত 120 ডিগ্রি, কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য কত 0.108 ন্যানোমিটার, ভৌত ধর্ম কি, হ্যাঁ, প্রথম 4টা হচ্ছে আমাদের গ্যাস, পরের 15 পর্যন্ত হচ্ছে তরল, পরেরগুলা হচ্ছে বর্ণহীন গন্ধহীন মোমের মতো কঠিন পদার্থ। অ্যালকিন কী কী সমানতা দেয়, চেইন সমানতা দুনিয়ার সবাই দেয়, জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা দেয়, আর দেয় হচ্ছে অবস্থান সমানতা। অ্যালকিন কি বিক্রিয়া করে, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। এখান থেকে কিছু বিক্রিয়া আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি, মার্কোনিকভের নিয়ম, বিপরীত মার্কোনিকভের নিয়ম, ওজনীকরণ বিক্রিয়া, এটা ভালো করে আমি তোমাদেরকে দেখাইছি। অ্যালকিনের প্রস্তুতি পড়তে হবে, অ্যালকিনের ব্যবহার পড়তে হবে, ঠিক আছে। ওকে, এখন দেখো অ্যালকাইনের কি কি বিক্রিয়া পড়বা। অ্যালকাইনের ঠিক থাকলো নাকি দেখি, দেখো অ্যালকাইনের কি বিক্রিয়া আমরা পড়ব। দেখো এই যে প্রথম অ্যালকাইনটার নাম হচ্ছে আমাদের অ্যাসিটিলিন, এই 3 অণু অ্যাসিটিলিনকে আমরা যদি 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহার নলের ভিতরে নেই তাহলে উৎপন্ন হয় আমাদের বেনজিন। এই জন্য বেনজিনকে বলা হয় অ্যাসিটিলিনের পলিমার, অ্যাসিটিলিনকে বলা হয় বেনজিনের মনোমার। তাই অ্যাসিটিলিনের এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। একইভাবে এই যে আমাদের অ্যাসিটিলিনের সাথে যদি আমরা পানির বিক্রিয়া করি, আমরা জানি পানি মানে H আর হচ্ছে OH, তাহলে আমাদের কি উৎপন্ন হয়, H আর হচ্ছে OH। তাহলে এখানে আমাদের দ্বিবন্ধন থাকবে, ধরো এটা হয়ে গেল আমাদের CH2, এখানে হলো আমাদের CH, তারপরে হচ্ছে আমাদের OH, এটার নাম হচ্ছে আমাদের ভিনাইল অ্যালকোহল। এই যে ভিনাইল অ্যালকোহল, ঠিক আছে। এখানে যে ঘটনাটা ঘটে একটু বোঝার চেষ্টা করো। এই দ্বিবন্ধনটা অক্সিজেনের সাথে চলে যায়, তাহলে এই দ্বিবন্ধনটা যদি অক্সিজেনের সাথে চলে যায় তাহলে এখানে থাকলো আমাদের হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন ছিল, এটা হয়ে গেল CH3, হয়ে যায় আমাদের কি CH3CHO, মানে হচ্ছে কার্বনিল যৌগ। এটা আমি আবার লিখতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে বোঝাইতে চাচ্ছি যে পানির সাথে তুমি যদি বিক্রিয়া করো প্রথমে তৈরি হবে তোমার এই যৌগটা CH2 ডাবল বন্ডস, তারপরে হচ্ছে এখানে তোমার O, তারপরে হচ্ছে তোমাদের OH আর কি, হ্যাঁ OH।
এরপরে এটা থেকে কি তৈরি হবে, আমাদের অ্যালডিহাইড তৈরি হবে বা কার্বনিল যৌগ তৈরি হবে। তাহলে আমরা যদি আমাদের অ্যাসিটিলিনের সাথে পানির বিক্রিয়া দেই তাহলে কি তৈরি হচ্ছে, কার্বনিল যৌগ তৈরি হচ্ছে। অ্যাসিটিলিনের সাথে যদি আমরা পানির বিক্রিয়া দেই তাহলে কি তৈরি হবে, কার্বনিল যৌগ তৈরি হবে, কার্বনিল যৌগ তৈরি হবে। তেমনিভাবে অ্যাসিটিলিনের সাথে তুমি যদি ক্লোরাইড দাও, অ্যাসিটিলিনের সাথে যদি ক্লোরাইড দাও তাহলে কি তৈরি হয়, তাহলে তৈরি হয় এই যে এই যৌগটা CH2 দ্বিবন্ধন CH এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। অনেকগুলো ভিনাইল ক্লোরাইড যখন একসাথে থাকে তখন তাকে বলা হয় পলিভিনাইল ক্লোরাইড বা PVC, পলিভিনাইল ক্লোরাইড বা PVC, পলিভিনাইল ক্লোরাইড বা PVC। ওকে, পলিভিনাইল ক্লোরাইড বা PVC, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো অ্যালকাইনের থেকে যে ব্যাপারটা জানা লাগবে যে অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী। অ্যালকাইন 1 কি, অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী, অন্য অ্যালকাইন না কিন্তু। অ্যালকাইন 1 কেমন, অম্লধর্মী। এই অম্লধর্মী হওয়ার কারণে অ্যালকাইন 1-এর 3টা বিশেষ বিক্রিয়া আছে। অ্যাসিডের কাজ কি, অ্যাসিডের কাজ হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে দেয়। তো আমাদের অ্যালকাইন 1ও হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে দেয়, অ্যালকাইন 1ও হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে দেয়। তো এরকম হাইড্রোজেন প্রতিস্থাপনকারী 3টা বিক্রিয়া আছে। একটা হচ্ছে আমাদের সোডিয়ামের সাথে বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া, তো এই 3টা বিক্রিয়া পড়া লাগবে অ্যালকাইন 1-এর ক্ষেত্রে। আর অ্যালকাইন যেহেতু অসম্পৃক্ত যৌগ, এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে আর হচ্ছে বেয়ার পরীক্ষা দিবে। তাহলে অ্যালকাইনের শনাক্তকরণ কি কি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা, আর অ্যালকাইন 1-এর জন্য এই 3টা বিশেষ পরীক্ষা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকিন এবং হচ্ছে অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন। তাহলে এই 3টা আমরা পড়লাম। এরপরে আমরা কি পড়ব রে? আচ্ছা, এরপরে আমরা কি পড়ব, বেনজিন ফাঁকে ফাঁকে আমরা বলে ফেলছি। তারপরে আমরা পড়ব অ্যালকাইল এবং হচ্ছে অ্যারাইল হ্যালাইট। তো আমাদের অ্যালকাইল হ্যালাইট, এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইট, এটা হচ্ছে আমাদের অ্যারাইল হ্যালাইট। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইট থেকে বিশেষভাবে যে 2টা জিনিস আমাদের জানা লাগবে যে অ্যালকাইল হ্যালাইট কী কী বিক্রিয়া দেয়। অ্যালকাইল হ্যালাইটের সাথে তুমি যদি জলীয় ক্ষার নাও তাহলে কি বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। তুমি যদি অ্যালকাইল হ্যালাইটের সাথে অ্যালকোহলীয় ক্ষার নাও তাহলে কি বিক্রিয়া দিবে, তাহলে দিবে হচ্ছে আমাদের ইলিমিনেশন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া। তাহলে কি বিক্রিয়া দিবে, ইলিমিনেশন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া। এই ব্যাপারটা খুব ভালো করে জানা লাগবে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব ভালো করে জানবা। বেশ কিছু অ্যালকাইল হ্যালাইড আছে, এই অ্যালকাইল হ্যালাইডের ব্যবহারগুলো জানবা। তাহলে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া আমরা বলছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং হচ্ছে আমাদের কি, অপসারণ বিক্রিয়া। তো অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে। এই নিয়মটা হচ্ছে আমাদের মার্কনিকভ নিয়মের বিপরীত। এটা হচ্ছে আমাদের সেইজেফ নিয়ম, এটা একটু জানবা। দেখো সেইজেফ নিয়ম, দেখো এই নিয়মটা তোমাদেরকে একটু পড়াই। সেইজেফ নিয়ম, যেমন ধরো দেখো এই যৌগটা যদি আমরা চিন্তা করি, দেখো এটা একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা নিলাম অ্যালকোহলীয় ক্ষার। অ্যালকোহলীয় ক্ষার নিলে অপসারণ হবে। তো এখান থেকে আমাদের হ্যালোজেন অপসারণ হবে। এটাকে আমরা একটু অপ্রতিসম করে নিই, যেমন ধরো এটা নিলাম। আচ্ছা, তো এখান থেকে আমাদের হ্যালোজেন অপসারণ হবে। এখন হাইড্রোজেনটা এখান থেকে অপসারণ হইতে পারে, এখান থেকে অপসারণ হইতে পারে। যদি এখান থেকে অপসারণ হইতো তাহলে আমাদের কি উৎপন্ন হইতো, CH3 ডাবল বন্ড CH2Cl3। আচ্ছা, যদি এখান থেকে অপসারণ হইতো তাহলে কি তৈরি হইতো, CH3CH ডাবল বন্ড CH3। আমাদের দেখা যাচ্ছে এটা তৈরি হবে 20% ক্ষেত্রে, পরেরটা তৈরি হবে 80% ক্ষেত্রে। আগেরটা কি ছিল, তেলা মাথায় তেল দেওয়া। এখন দেখো এখানে হাইড্রোজেন কম, এখান থেকেই বেশি অপসারণ হচ্ছে। আগেরটার উল্টা, আগেরটা ছিল তেলা মাথায় তেল দেওয়া,
আর এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে উল্টা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সেইজেফ নিয়ম। তাহলে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি পড়বা। আর অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সেইজেফ নিয়মটা পড়বা। হ্যাঁ, সেইজেফ নিয়মটা পড়বা। অ্যালকাইল হ্যালাইড। ওকে, অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণে কি ইউজ করা হয়? অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণে ইউজ করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে আমাদের কি তৈরি হবে? অ্যালকোহল আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, সোডিয়াম ক্লোরাইডে তখন দেওয়া হয় সিলভার নাইট্রেট, তখন সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ে। বিক্রিয়া জানা লাগবে না, জানা লাগবে যে অ্যালকাইল হ্যালাইড কি দিয়ে শনাক্ত করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তখন সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ে। ওকে, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়ে। অ্যারাইল হ্যালাইড থেকে কি পড়বা? অ্যারাইল হ্যালাইড থেকে তেমন কিছু পড়ার দরকার নাই, তোমরা এত পড়তে পারবে না, এখন সময় নাই। তো অ্যালকাইল হ্যালাইডটাই ভালো করে পড়ো, অ্যালকাইল হ্যালাইড এবং হচ্ছে অ্যারাইল হ্যালাইড। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড যতটুকু বলছি চলবে। তো অ্যারাইল হ্যালাইডের শনাক্তকরণটা পড়তে পারো। অ্যারাইল হ্যালাইডের শনাক্তকরণের যে পরীক্ষা, এই পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। এই পরীক্ষাটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। এই পরীক্ষা দিয়ে 3টা জিনিস শনাক্তকরণ করা যায়। আর তোমরা জানো নামের বিক্রিয়া সবসময় ইম্পর্টেন্ট। কার্বিল অ্যামিন বিক্রিয়া দিয়ে কী শনাক্তকরণ করা যায়? দেখো, অ্যারাইল হ্যালাইড শনাক্তকরণ করা যায়, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ করা যায়, আর হচ্ছে ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, তাহলে এই 3টা জিনিস শনাক্ত করা যায়। দেখো এই বিক্রিয়াটা একটু দেখো। ধরো তোমার কাছে কোনো একটা অ্যারাইল হ্যালাইড আছে, দেখো এটা হচ্ছে আমাদের অ্যারাইল হ্যালাইড। কোনো একটা অ্যারাইল হ্যালাইডে তুমি যদি অ্যামোনিয়া নাও, তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে তোমার প্রাইমারি অ্যামিন। 1 নাম্বার স্টেপস, অ্যারাইল হ্যালাইডে অ্যামোনিয়া নিলে তৈরি হবে প্রাইমারি অ্যামিন। এই যে আমাদের প্রাইমারি অ্যামিন, এটা খুব ভালো করে জানো, মুছে দিলাম। প্রাইমারি অ্যামিনের সাথে তুমি কি নিবা? নিবা ক্লোরোফর্ম। প্রাইমারি অ্যামিনের সাথে যদি ক্লোরোফর্ম নাও, সাথে নিবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি উৎপন্ন হবে? টোটাল বিক্রিয়াটা তোমার জানার দরকার নাই। দেখো এই যৌগটা তৈরি হবে, এই যৌগটার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন। ধরো তুমি বিক্রিয়াটা বুঝো নাই, তুমি আজকে জেনে নাও যে কার্বিল অ্যামিন বিক্রিয়া দিয়ে কী শনাক্তকরণ করা যায়? অ্যারাইল হ্যালাইড, প্রাইমারি অ্যামিন এবং হচ্ছে ক্লোরোফর্ম। এবং কার্বিল অ্যামিন বিক্রিয়ার ক্ষেত্রে কী তৈরি হয়? ফিনাইল আইসোসায়ানাইড। এটার কিসের মতো গন্ধ আছে? কাঁচা মাছের মতো গন্ধ আছে, আষ্টে গন্ধ আছে। এই গন্ধ থেকে শনাক্তকরণ করা যায়। এই গন্ধ থেকে এই গন্ধ থেকে আমাদেরকে বোঝা যায় যে এখানে কি আছে, আমাদের আইদার ক্লোরোফর্ম আছে, অথবা প্রাইমারি অ্যামিন আছে, অথবা অ্যারাইল হ্যালাইড আছে। ওকে, আচ্ছা। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা কি পড়ব? এরপরে আমরা একটা ম্যাজিক তোমাদেরকে দেখাই। দেখো একটা দারুণ ব্যাপার। দেখো এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যালকোহল আর হচ্ছে ইথার। তারপরে হচ্ছে আমাদের ইথার। অ্যালকোহল আর ইথারের পার্থক্যটা খুব ভালো করে আমাদের জানা লাগবে। অ্যালকোহল এবং ইথারের পার্থক্যটা আমাদের খুব ভালো করে জানা লাগবে। দেখো এই অ্যালকোহলের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, অ্যালকোহল আমাদের হাইড্রোজেন বন্ধন তৈরি করে, ইথার হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। তো অ্যালকোহল হাইড্রোজেন বন্ধন তৈরি করার কারণে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। ইথারের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। যৌগের মধ্যে যাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, এদের মধ্যে ইথার হচ্ছে অন্যতম।
শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে কথাগুলো শুধু এই কথাগুলো বলতেছি। তাহলে ইথার হচ্ছে অন্যতম, যাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম এদের মধ্যে ইথার হচ্ছে আমাদের অন্যতম, ইথার হচ্ছে আমাদের অন্যতম। তো অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহলের প্রস্তুতি তুমি যদি চিন্তা করো, তাহলে ইথার এবং অ্যালকোহলের ক্ষেত্রে ভৌত ধর্ম রিলেটেড এই দুইটা পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, যে অ্যালকোহল হাইড্রোজেন বন্ধন তৈরি করে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ইথার হাইড্রোজেন বন্ধন তৈরি করে না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এখন আমি একটু অ্যালকোহলে আসলাম, ইথার থেকে আমরা বলবো। দেখো, অ্যালকোহলের প্রস্তুতি তুমি যদি চিন্তা করো, অ্যালকোহলের প্রস্তুতি কিভাবে করবা, এই তিনটা বিক্রিয়ার কথা একবারে মনে রাখবা। অ্যালকোহলকে জারিত করলে তৈরি হয় কার্বনিল যৌগ, কার্বনিল যৌগকে জারিত করলে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কথাটা ভালো করে বুঝো, অ্যালকোহলকে জারিত করলে কার্বনিল যৌগ, কার্বনিল যৌগকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করলে কার্বনিল যৌগ, কার্বনিল যৌগকে বিজারিত করলে অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের তিনটা প্রস্তুতি শেষ। এরপরে দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি ক্ষার নাও, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড নিছ, তাহলে তৈরি হবে অ্যালকোহল। আর আমাদের অ্যালকিনের সাথে আমরা যদি পানির বিক্রিয়া দেই তাহলে তৈরি হবে আমাদের অ্যালকোহল। তাহলে অ্যালকোহল আমরা কই থেকে বানাইলাম? অ্যালকোহল আমরা বানাইলাম অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকিন থেকে, আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, আর কার্বনিল যৌগ থেকে। এইগুলাই হচ্ছে মোটামুটি আমাদের অ্যালকোহলের প্রস্তুতি। এখন মেইন বিক্রিয়া হচ্ছে অ্যালকোহলের, যেগুলো তোমাদের খুব ভালো করে জানা লাগবে। দেখো, অ্যালকোহলের সাথে CH3, ধরো CH3 CH2OH, অ্যালকোহলের সাথে যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দেওয়া হয়, তাহলে ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়? CH3 CH2ONA প্লাস H2, মানে বুদবুদ সহ হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে অ্যালকোহলের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া কি তৈরি হয়? বুদবুদ সহ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। খুবই ইম্পর্টেন্ট। অ্যালকোহলের সাথে তুমি যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া দাও, দিলে দেখবা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে তুমি যদি অ্যামোনিয়া দাও, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া থেকে অ্যালকোহল শনাক্ত করা যায়। ঠিক আছে? তাহলে অ্যালকোহলের যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি হয়? তারপরে অ্যালকোহল যদি ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া হয়, কি উৎপন্ন হয়? এই দুইটা বিক্রিয়া দিয়ে অ্যালকোহল শনাক্ত করা যায়। পাশাপাশি এই দুইটা বিক্রিয়া ইথার করে না। তাহলে কয়টা জিনিস তুমি জানলা? অ্যালকোহলের শনাক্তকরণ, ইথারের সাথে পার্থক্য। ইথারের শনাক্তকরণ, ইথারের পার্থক্য। তাহলে অ্যালকোহলের শনাক্তকরণ বলছো, প্রস্তুতি বলছো। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য কি দিয়ে করা হয়? এটা শুধু জেনে রাখবা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য কি দিয়ে করা হয়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য কি দিয়ে করা হয়? লুকাস বিকারক। শুধু এটা জানা রাখবা। ঠিক আছে? জিঙ্ক ক্লোরাইড প্লাস জিঙ্ক ক্লোরাইড অনাদ্র, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় লুকাস বিকারক। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে এটা দিয়ে কি করা যায়? পার্থক্য করা যায়। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে এটা দিয়ে কি করা যায়? পার্থক্য করা যায়। ওকে, আচ্ছা। অ্যালকোহল থেকে আর কি জানবা? যে রেকটিফাইড স্পিরিট কি, উড স্পিরিট কি, মেথিলেটেড স্পিরিট কি? আমি লিখলাম না, রেকটিফাইড স্পিরিট কি, উড স্পিরিট কি, মেথিলেটেড স্পিরিট কি? এই তিনটা জিনিস জানবা। অ্যালকোহলের মধ্যে ইথানল এবং মিথানল শনাক্তকরণ আলাদা করে জানবা। ইথানল শনাক্তকরণ কি দিয়ে করা হয়? ইথানল শনাক্তকরণ করা হয় আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে, পরীক্ষা থেকে। কি দিয়ে করা হয়? আয়োডোফর্ম পরীক্ষা থেকে। মিথানল পরীক্ষা কি দিয়ে করা হয়? কি দিয়ে পরীক্ষা হয়? এই পরীক্ষাটার নাম কি? মিথাইল স্যালিসাইলেট দিয়ে। মিথাইল স্যালিসাইলেট দিয়ে করা হয়। মিথানল কি দিয়ে শনাক্তকরণ করা হয়? মিথাইল স্যালিসাইলেট দিয়ে। ঠিক আছে?
স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে কি দিয়ে শনাক্তকরণ করা হয়? স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে, স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে শনাক্তকরণ করা হয় আমাদের মিথানল। তাহলে ইথানল এবং মিথানলের শনাক্তকরণ আলাদা করে পড়বা, মিথানল এবং ইথানলের শনাক্তকরণ আলাদা করে পড়বা। ওকে, বলে রাখি গ্লিসারিনও হচ্ছে আমাদের একটা অ্যালকোহল, গ্লিসারিনও হচ্ছে আমাদের একটা অ্যালকোহল। গ্লিসারিনের ব্যবহার এবং শনাক্তকরণ আলাদা করে পড়বা। গ্লিসারিনের শনাক্তকরণ বলে দিচ্ছি, কি পরীক্ষা দিয়ে গ্লিসারন শনাক্তকরণ করা হয়? অ্যাক্রোলিন টেস্ট। কি টেস্ট? অ্যাক্রোলিন টেস্ট। কি টেস্ট? অ্যাক্রোলিন টেস্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যালকোহলের প্রস্তুতি শনাক্তকরণ ইথারের সাথে পার্থক্য আমরা বলছি। অ্যালকোহলের প্রস্তুতি শনাক্তকরণ ইথারের সাথে পার্থক্য। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কি দিয়ে পার্থক্য করা হয়? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কি দিয়ে পার্থক্য করা হয়? যে কথাগুলো বলতেছি মাথায় গাইথা নাও, না বুঝো পরে গিয়ে পড়ো, পরীক্ষা এগলাই আসবে। ওকে, পরীক্ষা এগলাই আসবে, এগলাই আসবে, এগলাই আসবে। হ্যাঁ, যার যোগাযোগের নলেজ নাই ও তো বুঝবেই না। হ্যাঁ, পোলাপান কয়জন? পোলাপান 91 জন, অনেক। এত পোলাপান থাকার কারণও নাই, কারণ এই কথাগুলো ব্রেনে যাবে না। যার আগের নলেজ জিরো ও ক্লাস বুঝবে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। হতাশ হওয়ার কিছু নাই। যে এখন পর্যন্ত বুঝতেছ, ধরে নিবা তুমি ভালো স্টুডেন্ট, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন যে 94 জন আছো, তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। তো ফেনল আর অ্যালকোহলের মধ্যে পার্থক্য কি? ফেনল আর অ্যালকোহলের মধ্যে পার্থক্য কি? ফেনল হচ্ছে অম্লধর্মী, অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ। ফেনল হচ্ছে অম্লধর্মী, অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ। ফেনলের 3টা শনাক্তকরণ আছে, 3টা শনাক্তকরণ আছে। কি কি দিয়ে? ফেরিক ক্লোরাইড দিয়ে শনাক্তকরণ করা যায়, ব্রোমিন দ্রবণ দিয়ে শনাক্তকরণ করা যায়, ব্রোমিন দ্রবণ দিয়ে শনাক্তকরণ করা যায়, আর হচ্ছে লিভারম্যান পরীক্ষা, আর হচ্ছে লিভারম্যান পরীক্ষা। ফেনলের এই 3টা পরীক্ষা ভালো করে পড়তে হবে। কি? হ্যাঁ, কি উৎপন্ন হয়? যেমন যেমন ফেনলের সাথে ব্রোমিন দিলে কি তৈরি হয়? 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ট্রাইব্রোমোফেনল, 2,4,6 ট্রাইব্রোমোফেনল, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটাকে কি বলা হয়? পিক্রিক অ্যাসিড। এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড কি হিসেবে ইউজ করা হয়? পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড কি হিসেবে ইউজ করা হয়? পুরা গেলে মলম হিসেবে ইউজ করা হয়। বার্নল মলম, বার্নল মলম হিসেবে ইউজ করা হয়। কি হিসেবে ইউজ করা হয়? বার্নল মলম হিসেবে ইউজ করা হয়, বার্নল মলম হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফেনল। এরপরে কি আছে আমাদের? অ্যামিন। এরপরে কি আছে আমাদের? অ্যামিন। অ্যামিন, অ্যামিন থেকে কি কি জানবা? অ্যামিন থেকে কি কি জানবা? অলরেডি একটা জিনিস আমরা জেনে গেছি, প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ অলরেডি আমরা জেনে গেছি। প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ অলরেডি আমরা জেনে গেছি। অ্যামিন থেকে জানবা অ্যামিন আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন। এরপরে এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, আর এটা হচ্ছে আমাদের অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন আমাদের মনে রাখতে হবে, অ্যামিনগুলো হচ্ছে ক্ষারধর্মী। অ্যামিনগুলো কেমন? ক্ষারধর্মী। অ্যামিনগুলো হচ্ছে আমাদের ক্ষারধর্মী। অ্যামিনগুলো কেমন বলো তো? অ্যামিনগুলো হচ্ছে আমাদের ক্ষারধর্মী। অ্যামিনগুলো হচ্ছে আমাদের ক্ষারধর্মী। ঠিক আছে, তো এই যে অ্যামিনগুলো আমাদের ক্ষারধর্মী, এই অ্যামিনের ক্ষার ধর্মের ক্রমটা কি? অ্যামিনের ক্ষার ধর্মের ক্রমটা খুবই ইম্পর্টেন্ট। 2 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামোনিয়া, তারপরে হচ্ছে আমাদের অ্যানিলিন। তাহলে ক্ষার ধর্মের ক্রমটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা কি বলছি? অ্যামিন সমূহ হচ্ছে ক্ষারধর্মী। তো আমাদের অ্যামোনিয়া হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনগুলোর চেয়ে বেশি ক্ষারধর্মী। অ্যামোনিয়া হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনগুলোর চেয়ে বেশি ক্ষারধর্মী। আবার দেখো, আমাদের অ্যামোনিয়ার চেয়ে 1 ডিগ্রি বেশি ক্ষারধর্মী, তার চেয়ে 2 ডিগ্রি বেশি ক্ষারধর্মী, 3 ডিগ্রি বেশি ক্ষারধর্মী হওয়ার কথা, কিন্তু স্থানিক ফ্যাক্টর, স্টেরিক ফ্যাক্টরের জন্য কম ক্ষারধর্মী হয়। এই জন্য ক্রমটা হয় এরকম। তো এই ক্রমটা মুখস্থ করতে হবে। আর অ্যামিনের ব্যবহারগুলো একটু পড়বা, অ্যামিনের ব্যবহারগুলো একটু পড়বা। ঠিক আছে, অ্যামিনের ব্যবহারগুলো পড়বা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যামিন, এই হচ্ছে আমাদের অ্যামিন, এই হচ্ছে আমাদের অ্যামিন। ওকে, অ্যামিনের আরেকটা বিক্রিয়া পড়তে পারো, সেটা কি বিক্রিয়া বলো তো? সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। দেখো, অ্যামিনের ক্ষেত্রে আরেকটা বিক্রিয়া পড়বা, সেটা আমি তোমাদেরকে একটু পড়াই। অ্যামিনের ক্ষেত্রে আরেকটা বিক্রিয়া পড়বা,
অ্যামিনের ক্ষেত্রে আরেকটা বিক্রিয়া পড়বা, সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। দেখো এই যে বিক্রিয়াটা, দেখো এই যে যৌগটা, দেখো এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডের সাথে আমাদের কি নিতে হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তাই না? দেখো এই অ্যাসিড অ্যামাইডের সাথে আমাদের ক্ষার নিতে হয় আর হচ্ছে আমাদের হ্যালোজেন নিতে হয়। ক্ষার নিতে হয় আর হচ্ছে আমাদের হ্যালোজেন নিতে হয়। অ্যাসিড অ্যামাইডের সাথে আমাদের কি নিতে হয়? অ্যাসিড অ্যামাইডের সাথে আমাদের ক্ষার এবং হ্যালোজেন নিতে হয়, হ্যালোজেন নিতে হয়। তো ক্ষার এবং হ্যালোজেন নিলে যে ঘটনাটা ঘটে, এটা হচ্ছে এই মূলকটা চলে যায়। তো এই মূলকটা চলে গেলে আমাদের কি তৈরি হইলো? আমাদের একটা অ্যামিন তৈরি হইলো। হ্যাঁ, সাথে যা তৈরি হয় হোক, সাথে তৈরি হয় আমাদের সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে আমাদের সোডিয়াম ব্রোমাইড, এরকম তৈরি হয়। যাই হোক, তাহলে খেয়াল করে দেখো বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের সাথে ক্ষার এবং ব্রোমিনের বিক্রিয়া যদি আমরা করি, তাহলে দেখা যায় অ্যাসিড অ্যামাইডের সিও মূলকটা চলে যায়। তো সিও মূলকটা চলে গেলে কি হয়ে গেল? কার্বনের চেইনটা সংক্ষিপ্ত হয়ে গেছে এবং প্রাইমারি অ্যামিন তৈরি হয়েছে। দুইটা কথা, প্রাইমারি অ্যামিন তৈরি হয়, কার্বনের চেইনটা ছোট হয়ে যায়। বিজ্ঞানী হফম্যান আবিষ্কার করছে যেহেতু কার্বনের চেইনটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই জন্য এটাকে কি বলা হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। পরীক্ষায় কিভাবে আসবে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? প্রাইমারি অ্যামিন, নট সেকেন্ডারি অর টারশিয়ারি অ্যামিন। কেমন অ্যামিন উৎপন্ন হয়? প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। প্রাইমারি অ্যামিন তৈরি হয়, প্রাইমারি অ্যামিন তৈরি হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকটা বিক্রিয়া পড়লাম, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আমি তোমাদেরকে একটু মনে করাই দেই, আজকে আমি তোমাদের কি কি বিক্রিয়া পড়াইছি। একটু মনে করাই দেই। আমি তোমাদেরকে পড়াইছি কার্বক্সিলেশন বিক্রিয়া, আমি তোমাদেরকে পড়াইছি উডস বিক্রিয়া, আমি তোমাদেরকে পড়াইছি উডস ফিটিক বিক্রিয়া, আমি তোমাদেরকে পড়াইছি আজকে পড়াইছি ক্লিমেনসন বিজারণ, আমি তোমাদেরকে পড়াইছি লিবারম্যান বিক্রিয়া, আমি তোমাদেরকে পড়াইছি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ঠিক আছে, ইথার পড়ায় ফেলছি, ইথারের একটা বিক্রিয়াটা একটু পড়ায় নেই। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ এই ক্লাস বেশিক্ষণ নিব না, আর অল্প কতক্ষণ নিব, বুঝা গেছে? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া দেখো কিভাবে করবা। এর আগে তোমাদেরকে একটা বিক্রিয়া পড়াইছিলাম, ধরো এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের সাথে তুমি যদি ধাতব সোডিয়াম নাও, তাহলে কি তৈরি হয়? CH3CH2ONA, এটাই তো তৈরি হবে, হ্যাঁ, এটাকে বলা হয় সোডিয়াম অ্যালকক্সাইড। তো এই সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে তুমি যদি একটা অ্যালকাইল হ্যালাইড নাও, তাহলে কি তৈরি হবে? এই Cl আর সোডিয়াম নিয়ে হবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে থাকলো কি ভাই? এখানে থাকলো CH3CH2 আর এখান থেকে ও আর হচ্ছে আমাদের CH3, দেখো ইথার তৈরি হয়ে গেছে। আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে আরেকটা বিক্রিয়া আমরা পড়লাম উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, দেখো আমরা ফেনল পড়ে ফেলছি, ফেনল থেকে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, দেখো ফেনলের সাথে যদি আমরা ক্লোরোফর্ম নেই, দেখো এটার নাম হচ্ছে আমাদের ফেনল, এই ফেনলের সাথে যদি আমরা ক্লোরোফর্ম নেই, ফেনলের সাথে যদি আমরা ক্লোরোফর্ম
আর সাথে যদি আমরা নেই, সাথে আমরা কি নিব? মনে রাখবা ক্লোরোফর্মের সব বিক্রিয়ায় ক্ষার নিতে হয়, ক্লোরোফর্মের সব বিক্রিয়ায় ক্ষার নিতে হয়। তাহলে আমাদের কি উৎপন্ন হয়? তাহলে আমাদের উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে যদি আমরা এরকম নেই, এখানে OH আছে তাই না? এই যে দেখো CH আর এখান থেকে O আসে, হ্যাঁ, আমাদের তৈরি হয় CHO। এটার নাম হচ্ছে আমাদের সেলিসালডিহাইড, হ্যাঁ, বা সেলিসালডিহাইড। ঠিক আছে, আগে ছিল ফেনল, এটার নাম হচ্ছে সেলিসালডিহাইড। এই বিক্রিয়াটাকে কি বলা হয়? রাইমার-টাইমেন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় রাইমার-টাইমেন বিক্রিয়া, হ্যাঁ, রাইমার-টাইমেন বিক্রিয়া। ঠিক আছে, ক্লোরোফর্মের আরেকটা বিক্রিয়া আমরা পড়ছিলাম, সেটা ছিল আমাদের কার্বিল অ্যামিন বিক্রিয়া। তাহলে কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া। আরেকটা পড়লাম কি? রাইমার-টাইমেন বিক্রিয়া, রাইমার-টাইমেন বিক্রিয়া। এর আগে পড়ছি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। শুধু তাই না, শুধু তাই না, আমরা আরও কি পড়ছি? আরও পড়ছি গ্লিসারিন শনাক্তকরণের জন্য কোন টেস্ট ইউজ করা হয়? অ্যাক্রোলিন টেস্ট, অ্যাক্রোলিন টেস্ট। গ্লিসারিন শনাক্তকরণের জন্য কোন বিক্রিয়াটা ইউজ করা হয়? অ্যাক্রোলিন টেস্ট। আমরা পড়ছি ওজনীকরণ বিক্রিয়া, আমরা পড়ছি ওজনীকরণ বিক্রিয়া। মোট 3টা ওজনীকরণ বিক্রিয়া পড়ছি। আমরা আর কি পড়ছি ভাই? এতক্ষণ আমি শুধু পড়াইছি, অন্য কোনো পেশাল পারি নাই, তোরা অন্য পেশাল পারছস। আর কি পড়ছি? ওজনীকরণ বিক্রিয়া ছাড়া আর কি পড়ছি? মার্কনিকভ নিয়ম, মার্কনিকভ নিয়ম, বিপরীত মার্কনিকভ নিয়ম, বিপরীত মার্কনিকভ নিয়ম। আর কি পড়ছি ভাই? আর পড়ছি আমরা সেইজেফের নিয়ম, আর পড়ছি আমরা সেইজেফের নিয়ম। একটা ক্লাসে অনেক কিছু পড়ে ফেলছি। আমরা পড়ছি মিথানল শনাক্তকরণ, আমরা পড়ছি ইথানল শনাক্তকরণ, ইথানল শনাক্তকরণ, অনেক পড়া পড়ে ফেলছি। ইথানল শনাক্তকরণ, ইথানল শনাক্তকরণ, অনেক পড়া পড়ে ফেলছি, তাই না? ঠিক আছে, যারা 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 ক্লাস মনোযোগ দিয়ে করছো তারা তোমরা এটা পাওয়া যাবা। ওকে ওকে, আচ্ছা, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে আমাদের কার্বনিল যৌগ, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। বাকি থাকলো কি কি? বাকি থাকলো কি কি? বাকি থাকলো কি ভাই? এই যে এই পাশে এগুলো মুছে দিলাম। বাকি থাকলো দেখো আমাদের এলডিহাইড, কিটোন, এলডিহাইড এবং কিটোন, এলডিহাইড, এলডিহাইড প্লাস হচ্ছে আমাদের কিটোন। এই যে দুইটা যৌগ আছে, এই দুটাকে একসাথে বলা হয় কার্বনিল যৌগ। এই দুটাকে একসাথে কি বলা হয়? কার্বনিল যৌগ। এরা কি ধরনের বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এরা কি ধরনের বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম কি? সক্রিয়তার ক্রম হচ্ছে মিথানল হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে হচ্ছে অন্য এলডিহাইড, সবচেয়ে কম সক্রিয় হচ্ছে কিটোন, সবচেয়ে কম সক্রিয় হচ্ছে কিটোন। আমরা কি বলছি? এলডিহাইড এবং কিটোন কি ধরনের বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় সবচেয়ে সক্রিয় হচ্ছে মিথানল, তারপরে হচ্ছে আমাদের অন্য এলডিহাইড, তারপরে হচ্ছে আমাদের কিটোন। অর্থাৎ কিটোনের চেয়ে এলডিহাইড হচ্ছে বেশি সক্রিয়। এই যে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, যদি আমরা গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করি, গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করি, মিথানলের সাথে বিক্রিয়ায় তৈরি হয় 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানলের সাথে বিক্রিয়ায় তৈরি হয় 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য এলডিহাইড থেকে তৈরি হয় 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে তৈরি হয় 3 ডিগ্রি অ্যালকোহল। কথাগুলা মনে রাখো। আমরা কি বলছি দেখো, এলডিহাইড এবং কিটোন কি বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এলডিহাইড এবং কিটোন যখন গ্রিগনার্ড বিকারকের সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া করে তখন কি কি উৎপন্ন হয়? মিথানল থেকে তৈরি হয় 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য এলডিহাইড থেকে তৈরি হয় 2 ডিগ্রি অ্যালকোহল এবং কিটোন থেকে তৈরি হয় 3 ডিগ্রি অ্যালকোহল। এলডিহাইড এবং কিটোন শনাক্তকরণের জন্য কি ব্যবহার করা হয়? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এইটা যদি আমরা দেই, এলডিহাইড বা কিটোন উভয়ের ক্ষেত্রে হলুদ বর্ণের পদক্ষেপ পড়ে, এলডিহাইড বা কিটোন উভয়ের ক্ষেত্রে হলুদ বর্ণের পদক্ষেপ পড়ে। তাহলে এলডিহাইড এবং কিটোন কি দিয়ে আমরা আলাদা করি?
ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক দিয়ে। ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক দিয়ে আমরা আলাদা করি। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন কী দিয়ে আলাদা করি? ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক দিয়ে। টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে, কিটোন বিক্রিয়া করে না। অ্যালডিহাইড বিক্রিয়া করে এবং কিটোন বিক্রিয়া করে না। যেই অ্যালডিহাইড বা কিটোনে CH3CO মূলক আছে তারা একটা বিশেষ বিক্রিয়া দেয়, এই বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। পরীক্ষায় আসবে হ্যালোফর্ম বিক্রিয়া কে দেয়, দেখবা যেইটাতে CH3CO এই মূলকটা আছে ওইটা দিবে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া, এটা দিবে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া, এটা দিবে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া, এটা দিবে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া। ওকে, এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং হচ্ছে আমাদের কিটোন। সবার শেষে আমরা পড়ব কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, এই যৌগটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক হচ্ছে 4টা। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক হচ্ছে আমাদের 4টা। একটা হচ্ছে আমাদের এস্টার, একটা হচ্ছে আমাদের এস্টার। কোথায় কি এস্টার থাকে সুন্দর করে মুখস্থ করবা। পাকা কলায় কি এস্টার থাকে, জেসমিন ফুলে কি এস্টার থাকে, আনারসে কি এস্টার থাকে, নাশপাতিতে কি এস্টার থাকে মুখস্থ করবা। এই হচ্ছে আমাদের এস্টার। এরপরে আছে আমাদের অ্যাসিড হ্যালাইড, এরপরে আছে আমাদের অ্যাসিড অ্যামাইড, আর আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই চারটাকে কি বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। কয়টা জাতক? 4টা। কার্বক্সিলিক অ্যাসিডগুলোকে কি বলা হয়? ফ্যাটি অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডগুলোকে কি বলা হয়? ফ্যাটি অ্যাসিড। ওকে, আচ্ছা, এখন এই কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি পড়বা। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ কি দিয়ে করা হয়? 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে করা হয়। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ কি দিয়ে করা হয়? 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে করা হয়। 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে করা হয়। 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে করা হয়। ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে ফাইন, এগুলো পড়বা। তাহলে সবগুলার শনাক্তকরণ আমি মোটামুটি বলার চেষ্টা করছি। পরিশেষে যাদের সময় আছে দেখো এই যৌগগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবা। একটা হচ্ছে গ্লিসারিন। আমি অলরেডি বলে দিছি যে গ্লিসারিন কি দিয়ে শনাক্তকরণ করা হয়। গ্লিসারিন শনাক্তকরণ করা হয় অ্যাক্রোলিন টেস্ট দিয়ে। ডেটলের প্রধান উপাদানের নাম কি? ক্লোরোজাইলিনল। প্যারাসিটামল কি কাজে ইউজ করা হয়? অ্যাসপিরিন কি কাজে ইউজ করা হয়? ব্যথা এবং হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয়। ট্রাইনাইট্রোটোলুইন কোন কাজে ইউজ করা হয়? এগুলা পড়ার চেষ্টা করবা। নাইট্রোগ্লিসারিন হার্টের চিকিৎসায় ব্যবহার করা হয়। নাইট্রোগ্লিসারিন এই সবগুলোর ব্যবহার পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, এই সবগুলোর ব্যবহার করার চেষ্টা করবা। তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষায় জৈব থেকে অ্যান্সার করতে পারবা। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কোনটুকু বলো তো? আজকের ক্লাসে আমি যে তোমাদেরকে খুব বেশি একটা বোঝাইতে পারি নাই এটা আমি নিজেও জানি, কারণ হচ্ছে উপস্থিতি এটা বলে দেয় যে খুব বেশি তোমরা বুঝো নাই। বোঝারই কথা। ঠিক আছে, আগের যদি নলেজ না থাকে বোঝাটা খুবই কঠিন, খুবই সিম্পল। তবে আজকে নাশপাতিটা আমার মনে নাই। ডায়াজোনিয়াম ক্লোরাইডের রূপান্তর দেখান একটু। ডায়াজোনিয়াম ক্লোরাইডটা দেখাইতে পারলে ভালো লাগতো। হ্যাঁ, ডায়াজোনিয়াম ক্লোরাইডটা দেখাইতে পারলে ভালো লাগতো, কিন্তু এখন তো ওরকম সময় পাচ্ছি না। লাস্ট জাতকের নাম হচ্ছে কার্বনিক কি বলে এটাকে? অ্যাসিড অ্যানহাইড্রাইড। ডায়াজোনিয়াম ক্লোরাইডটা দেখাইতে পারলে ভালো লাগতো, কিন্তু এটা দেখানো সম্ভব হচ্ছে না। তারপরে হচ্ছে কি বললাম, আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা কি? আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে তোমরা কিভাবে পড়বা, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী কিভাবে পড়বা। আমি আবারও টেমপ্লেটটা একটু বোর্ডে লিখে দিচ্ছি। এভাবে তুমি যদি সময় করে পড়তে পারো, ধরো তুমি পড়তে পারলা না, তোমার পরের জেনারেশনকে প্রয়োজনে তুমি পরামর্শ দিবা কেমনে আসলে যৌগ পড়তে হয়। তুমি পড়বা যে কোনো সমগোত্রীয় শ্রেণীর নাম, পড়বা ওই সমগোত্রীয় শ্রেণীর অন্য নাম, পড়বা ওই সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত, পড়বা
ওই সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত। আমি একটা বাপের বেটা দেখতে চাই যে প্রত্যেকটা সমগোত্র শ্রেণী এইভাবে সাজায় গুছায় লিখতে পারবে, তারে আমি এই ক্ষুদ্র আমার পক্ষ থেকে একটা উপহার আমি তাকে দিব, যে প্রত্যেকটা সমগোত্র শ্রেণী এভাবে সাজাইতে পারবে, কোনো জায়গায় আটকাইলে, কোনো ইনফরমেশন না জানলে আমারে বললে আমি বইলা দিব, ঠিক আছে? বন্ধন প্রকৃতি, হ্যাঁ বন্ধন প্রকৃতি। তারপরে কার্যকরীমূলক কি, কার্যকরীমূলক কি, হ্যাঁ সমানতা কি, ভৌত ধর্ম কি বিক্রিয়া দেয়, প্রস্তুতি কি, শনাক্তকরণ কি, হ্যাঁ ব্যবহার। কিছু কিছু সমগোত্র শ্রেণীর বিশেষ নামের বিক্রিয়া থাকে, তাই না? বিশেষ বিক্রিয়া থাকে। এটা যদি সুন্দর করে কেউ সাজাইতে গোছাইতে পারো, তাকে আমার পক্ষ থেকে আমি কি করার চেষ্টা করব? পুরস্কৃত করার চেষ্টা করব, ঠিক আছে? যারা নাইট্রোগ্লিসারিন হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসায় ব্যবহার করা হয়। তোমাদের যাদের বাবার বয়স 40+, 50+, বাসায় নাইট্রোগ্লিসারিন রাখবা। কখনো বুকের ব্যথা হইলে নাইট্রোগ্লিসারিন জিহ্বার নিচে চাপ দিয়ে দিবা, দেখবা হচ্ছে যে ব্যথা কমে গেছে। যদি ব্যথা কমে যায় বুঝবা এটা হার্টের সমস্যা থেকে হচ্ছে, সাথে সাথে তোমরা ডাক্তারের পরামর্শ নিবা। নাইট্রোগ্লিসারিন এমন একটা ওষুধ, প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা বাসায় এই ওষুধটা রাখা উচিত, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের দেশে এটা থাকে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাইকো, সুস্থ থাইকো।